কেমিক্যাল বন্ডিং আমরা পড়া শুরু করেছি। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে। আমরা আজকে কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধনী, এই সম্পর্কে আলোচনা করব। কোভ্যালেন্ট বন্ড বাংলায় বলছে সমযোজী বন্ধনী। এখন দেখো, কার্বন হচ্ছে একটা এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। এর যদি তুমি বিন্যাস লিখতে চাও 1s2 2s2 2p2, তাই তো? তাহলে কার্বনের যে ইলেকট্রন বিন্যাস, তাতে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন। এটা হচ্ছে আউটার মোস্ট শেল, এটা নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 4। মোট 4টে ইলেকট্রন আছে সর্ববহিস্থ কক্ষপথে। এখন কার্বন যদি অক্টেট কমপ্লিট করতে চায়, তার আউটার মোস্ট শেলের ইলেকট্রন বিন্যাস যদি সে, ইলেকট্রন সংখ্যা যদি সে 8-এ আনতে চায়, তাহলে তাকে হয় 4টে নিতে হবে, নিজের 4টে আছে, বাইরে থেকে 4টে নিতে হবে, অথবা অন্য আর একটা রাস্তা আছে, যদি সে নিজের 4টে ইলেকট্রনকেই ছেড়ে দেয়, তাহলে তার আউটার মোস্ট শেল হবে 1 নম্বর শেল, এবং সেখানে 2টো ইলেকট্রন থাকবে। তাহলে সে হিলিয়ামের মতো কনফিগারেশন পাবে। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস। ভাবো, কার্বনকে ইনার্ট গ্যাসের কনফিগারেশন পেতে গেলে, আউটার মোস্ট শেলে অক্টেট কমপ্লিট করতে গেলে, আইদার ওকে 4টে ইলেকট্রন নিতে হবে, অথবা ওকে 4টে ইলেকট্রন ছেড়ে দিতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? এখন কার্বনের পক্ষে দুটোই খুব কঠিন। 4টে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে অনেক এনার্জি লাগবে। 4টে ইলেকট্রন ঢোকাতে গেলেও জোর করেই ঢোকাতে হবে, কারণ কার্বন নন মেটাল ঠিকই, তার ইলেকট্রন অ্যাফিনিটি অবশ্যই বেশি, কিন্তু 4টে ইলেকট্রন প্রবেশ করাতে গেলে ইলেকট্রন ইলেকট্রন রিপালসিভ ফোর্সের জন্য তোমাকে এনার্জি দিয়েই ঢোকাতে হবে। তাই কার্বন ইলেকট্রন ছেড়েও দিতে পারে না, আবার বাইরে থেকে ইলেকট্রন নিতেও পারে না। এবার তুমি হাইড্রোজেনের কথা ভাবো। অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, কনফিগারেশন হচ্ছে 1s1। তাহলে হাইড্রোজেনের যে কনফিগারেশন, তাতে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? একটাই মাত্র ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে। এখন হাইড্রোজেন কখনোই অক্টেট কমপ্লিট করার কথা ভাবে না। কেন হাইড্রোজেন অক্টেট কমপ্লিট করার কথা ভাবে না? তার কারণ হচ্ছে হাইড্রোজেনের আউটার মোস্ট শেলটাই হচ্ছে 1s, তাতে 8টা ইলেকট্রন ধরে না, 8টা ইলেকট্রন নেওয়ার জায়গা নাই, ওখানে 2টো ইলেকট্রন ধরে। সেই জন্য হাইড্রোজেনের একটা আছে। হাইড্রোজেন ম্যাক্সিমাম বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে 2টো ইলেকট্রন করতে পারে এবং হিলিয়ামের মতো কনফিগারেশন পেতে পারে। হাইড্রোজেন সবসময় হিলিয়ামের মতো বিন্যাসই পেতে চায়। তাহলে হাইড্রোজেন অক্টেট কমপ্লিটের পথে হাঁটে না, হাঁটার উপায়ও নেই। হাইড্রোজেনের টেন্ডেন্সি হচ্ছে একটা ইলেকট্রন বাইরে থেকে নিয়ে হিলিয়ামের বিন্যাসটা পাওয়া। এবার কার্বন, তার আউটার মোস্ট শেলে 4টে ইলেকট্রন আছে। আমি এই গাইড চিহ্ন দিয়ে কার্বনের ইলেকট্রন গুলো বোঝালাম। হাইড্রোজেনের আছে আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন। এবং কার্বন আর হাইড্রোজেন যখন কাছাকাছি আসে, তখন কার্বন তার বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দেয়, হাইড্রোজেন তার বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দেয়, যেটাকে ক্রস দিয়ে বোঝানো আছে।
যে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করে, যে পেয়ারটাকে কার্বন এবং হাইড্রোজেন দুজনেই সমানভাবে ব্যবহার করতে পারে। তোমরা পড়েছো কোভ্যালেন্সি সম্পর্কে, ক্লাস 9-10-এ পড়ে এসেছো যে যারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তারা দুজনেই ইলেকট্রন দেয়, সমান সংখ্যায় দেয়। এখানে যেমন কার্বন এবং হাইড্রোজেন দুজনেই ইলেকট্রন দিচ্ছে, অনেকটা তোমার পার্টনারশিপের ব্যবসার মতো। তুমি 50 টাকা দিলে, তোমার বন্ধু 50 টাকা দিল, যে 100 টাকা মূলধন করে তোমরা ব্যবসা শুরু করলে। তুমি 50 টাকা দিয়ে দিলে মানে তোমার বন্ধুকে দিয়ে দিলে এমন নয়। আমরা যদিও শব্দটা ব্যবহার করছি, তুমি 50 টাকা দিলে তোমার বন্ধু 50 টাকা দিল, আবার তোমার বন্ধু 50 টাকা তোমাকে দিয়ে দিল না। টাকাটা একটা কমন জায়গায় রাখা থাকলো, কমন ইন্টারেস্টে ব্যবহার হচ্ছে। তাতে করে তোমার কিছুটা স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। তুমি আর নিজের পছন্দ মতো চাইলে রেস্টুরেন্টে গিয়ে 50 টাকা দিয়ে খেয়ে নিতে পারছো না, কিন্তু টাকার অধিকারটা যে তোমারও কিছুটা আছে বোঝা যায়। কারণ ব্যবসা করে যদি 10 টাকাও লাভ হয়, তাহলে তুমি 5 টাকা পাবে, বন্ধুও 5 টাকা পাবে। তাহলে এটা এক ধরনের সেই পার্টনারশিপের ব্যবসার মতো। কার্বন একটা ইলেকট্রন দেয় মানে হাইড্রোজেনকে দিয়ে দেয় না, হাইড্রোজেনও কার্বনকে ইলেকট্রন দেয় না। এই ইলেকট্রন জোড়া কার্বন আর হাইড্রোজেনের মাঝে একটা সাধারণ অঞ্চলে থাকে, এবং কার্বন এবং হাইড্রোজেন দুজনেই এই ইলেকট্রন পেয়ারকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। এইটা ঘটনা ঘটার ফলে এই হাইড্রোজেন, যার একটা ইলেকট্রন ছিল আউটার মোস্ট শেলে 1s1, সে বাইরে থেকে একটা ইলেকট্রন পায় এবং পেয়ে হিলিয়াম গ্যাসের ইলেকট্রন বিন্যাস 1s2 লাভ করে, তার চাহিদা মিটে যায়। কার্বনের চাহিদা কিন্তু এখনো পড়ে থাকে। কার্বনে 4টে ছিল, হাইড্রোজেনের থেকে একটা ভাগ পেল, 5টা। এখনো 3টে ইলেকট্রন ওর চায়। ও কি করে, এরকম আরো 3টে হাইড্রোজেনের সাথে ও জোড়া বাঁধার চেষ্টা করে। করলে পরে প্রত্যেকটা হাইড্রোজেনেরই হিলিয়ামের মতো বিন্যাস হয়ে যায়। কার্বনও 4টে ইলেকট্রনের অভাব ঘুচিয়ে, 4টে ইলেকট্রন ছিল আর 4টের অভাব ঘুচিয়ে অক্টেট কমপ্লিট করে। এইভাবে মিথেন নামক যৌগটা তৈরি হয়। মিথেন কম্পাউন্ডটা এইভাবে তৈরি হয়। এখানে কার্বন বা হাইড্রোজেনের যে ভ্যালেন্সি প্রকাশ পায় সেটাকে আমরা কোভ্যালেন্সি, সমযোজ্যতা বলি, আর যৌগটাকে সমযোজী যৌগ বলি। সমযোজ্যতা বলি এই কারণের জন্য যে সমসংখ্যায় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই যোজ্যতাটা প্রকাশ ঘটে। যোজ্যতা মানে তো অন্যের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা। এখানে কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, কার্বনের যোজ্যতা প্রকাশ পাচ্ছে, বা হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত হচ্ছে, হাইড্রোজেনের যোজ্যতা প্রকাশ পাচ্ছে। কিভাবে যুক্ত হচ্ছে? সমসংখ্যায় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যুক্ত হচ্ছে। সেই জন্য এই ভ্যালেন্সিটাকে বলা হয় কোভ্যালেন্সি। হ্যাঁ, সমযোজ্যতা। আর যে বন্ধনীটা তৈরি হয় তাকে বলে সমযোজী বন্ধনী। এরকম উদাহরণ আমরা আরো পেতে পারি। ধরো নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 7। তুমি যদি বিন্যাস করো 1s2 2s2 2p3, 1s2 2s2 2p3। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে এই যে কনফিগারেশন, এটা আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 5টা। নাইট্রোজেন যদি অক্টেট কমপ্লিট করতে চায় তার আরো কটা ইলেকট্রন লাগবে? 3টে। আছে 5টা, লাগবে 3টে। অথবা যদি সে 5টাই ছেড়ে দিতে পারে তাহলে তার আউটার মোস্ট শেল হয়ে যাবে 1 নম্বর শেল, এবং সে হিলিয়ামের মতো বিন্যাস লাভ করতে পারে।
তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন পেতে গেলে নাইট্রোজেনকে হয় 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে বাইরের থেকে, অথবা 5টা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। এখন ইলেকট্রন অ্যাফিনিটি পড়ানোর সময় তোমাদের আমি পড়িয়েছি যে নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটির মান খুবই কম। তার কারণ হচ্ছে নাইট্রোজেনের যে কনফিগারেশন সেটা এক্সট্রিমলি স্টেবল কনফিগারেশন, হাফ ফিল্ড পি অরবিটাল আছে, তাই সে বাইরে থেকে ইলেকট্রন নিতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। তো 3টে ইলেকট্রন নেওয়া তার পক্ষে খুবই মুশকিলের কাজ। আবার 5টা ইলেকট্রন ছেড়ে দেওয়াও তার পক্ষে খুবই মুশকিলের কাজ। সেই জন্য নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণও করে না, 5টা ইলেকট্রন বর্জনও করে না, তার বদলে সে ইলেকট্রন শেয়ার করার দিকে যায়। হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। তাহলে ভাবো যে নাইট্রোজেন তার আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, যে ডট দিয়ে বোঝাচ্ছে 2, 3, 4, 5। সে হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করছে, এই এক জোড়া। তিনটে হাইড্রোজেনের সঙ্গে ও 3টে ইলেকট্রন শেয়ার করলো, তাতে লাভ কি হলো? নাইট্রোজেনের ছিল 5টা, শেয়ারিং এর কারণে হাইড্রোজেন থেকে পেল 3টে, তাহলে সব মিলিয়ে নাইট্রোজেনের হলো কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। সব মিলিয়ে নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন হলো আউটার মোস্ট শেলে? 8টা। এবং যথারীতি প্রতিটা হাইড্রোজেনই হিলিয়াম গ্যাসের বিন্যাস লাভ করলো। প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটম কার বিন্যাস পেল? হিলিয়াম গ্যাসে। আর এই যে এক জোড়া ইলেকট্রন দেখছো পড়ে থাকলো, অ্যাকচুয়ালি এগুলো 2s এর ইলেকট্রন। নাইট্রোজেনের ইলেকট্রনটা তুমি যদি ভেঙে লেখো তাহলে 2s2, 2px1, 2py1, 2pz1। তো নাইট্রোজেন যে হাইড্রোজেনের সাথে 3টে বন্ড করে, সেই 3টে ইলেকট্রন দিয়ে, এই 3টে ইলেকট্রন দিয়ে সে 3টে হাইড্রোজেন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এই ইলেকট্রন পেয়ারটা কিন্তু পড়ে থাকে, এই জোড়াটা কিন্তু পড়ে থাকে, কোনো বন্ড তৈরি করে না। 2s এর যে দুটো ইলেকট্রন আছে একসঙ্গে জোড়া বেঁধে এরা পড়ে থাকে, এদেরকে বলে লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন, বাংলায় বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। মানে অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেন পরমাণুতে একটা লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। লোন পেয়ার কাকে বলবো তাহলে? যে এক জোড়া ইলেকট্রন ভ্যালেন্স শেল বা আউটার মোস্ট শেল বা সর্ববহিস্থ কক্ষপথে থাকে কিন্তু কোনো বন্ড তৈরি করে না, তাদেরকেই বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এ পেয়ার অফ ইলেকট্রন যা আউটার মোস্ট শেলে থাকবে কিন্তু কোনো রকম কোনো বন্ধনই তৈরি করবে না, তাকেই বলবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তো অ্যামোনিয়ায় নাইট্রোজেন অ্যাটমে এরকম একটা লোন পেয়ার অফ ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। ধরো অক্সিজেন, অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p4, 1s2, 2s2, 2p4, তাই তো? 2p4 কে তুমি যদি ভেঙে লেখো তাহলে সেখানে তুমি পাবে 2s2, 2px1,
সরি 2px2 2py1 2pz1, তাহলে আউটার মোস্ট শেলে মোট 6টা ইলেকট্রন। মোট 6টা ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে। হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। এখন অক্সিজেনের তো 6টা ইলেকট্রন আছে, তাহলে অক্সিজেনের অক্টেট পূর্ণ করতে আর কটা ইলেকট্রন দরকার? 2টো দরকার। নিজের আছে 6টা, আর প্রয়োজন হচ্ছে 2টো ইলেকট্রন। আর হাইড্রোজেন তো বারবার আলোচনা করছি যে হাইড্রোজেন আর একটা ইলেকট্রন পেলেই হিলিয়ামের মতো বিন্যাস পাবে। তো অক্সিজেনের এই যে 2টো আনপেয়ার ইলেকট্রন আছে, এরা হাইড্রোজেনের সাথে জোড়া বাঁধে। হাইড্রোজেনও আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রন দেয়, অক্সিজেনও আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রন দেয়, দিয়ে 2টো এরকম ইলেকট্রন পেয়ার, এই একটা পেয়ার এই একটা পেয়ার তৈরি করে। তাতে অক্সিজেনের লাভ কি? অক্সিজেনের 6টা ছিল আর 2টো পেয়ে গেল, তাহলে টোটাল হলো 8টা। আর হাইড্রোজেনের লাভ কি? না, হাইড্রোজেন হিলিয়ামের মতো বিন্যাস পেল, জল পেলাম আমরা। কিন্তু কটা লোন পেয়ার ইলেকট্রন আছে জলে? দেখো, জলে 2টো লোন পেয়ার ইলেকট্রন আছে। এটা একটা লোন পেয়ার, এই 2s2, এটা একটা লোন পেয়ার, আর একটা লোন পেয়ার হচ্ছে 2px2, এইটা আর একটা লোন পেয়ার। দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে জলে। অক্সিজেন পরমাণুতে 2টো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। আমরা আগের ক্লাসে এই কথাগুলো বলছিলাম, ওই তোমার কি বলে ল্যাটিস এনার্জি, সলভেশন এনার্জি, বিশেষত সলভেশন এনার্জি আলোচনার কথাতে লোন পেয়ার কথাটা ঘুরে ফিরে আসছিল। আজকে আমি তোমাদের বলতে পারছি যে লোন পেয়ার কাকে বলে। লোন পেয়ার হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে তাকে আউটার মোস্ট শেল বা ভ্যালেন্স শেল বা সর্ববহিস্থ কক্ষপথে থাকতে হবে। লোন পেয়ার হতে গেলে তাকে আউটার মোস্ট শেল বা ভ্যালেন্স শেলে থাকতে হবে, এবং তা কোনো বন্ধনী তৈরিতে সাহায্য করবে না। ইট ডাজ নট ফর্ম এনি কাইন্ড অফ বন্ড, তবেই সেটা হবে লোন পেয়ার অফ ইলেকট্রন। অ্যামোনিয়া নাইট্রোজেনে এরকম একটা লোন পেয়ার আছে, জলে অক্সিজেনে এরকম 2টো লোন পেয়ার ইলেকট্রন আছে। সাধারণত নন মেটাল, সাধারণত বলি কি, যখন 2টো নন মেটাল যুক্ত হয়ে যৌগ তৈরি করে, when two non-metal combine together to form compound, then they combine by the formation of covalent bond. যখন 2টো অধাতুর মাধ্যমে যৌগ তৈরি হয়, তখন অধাতুগুলো সমযোজী বন্ধনী গঠনের মাধ্যমে যুক্ত হয়। When two non-metal combine together to form covalent bond, then they combine with each other through কোভ্যালেন্সি, সমযোজী বন্ধনীর দ্বারা যুক্ত হয়। এই কথাটা মনে রাখবে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কাদের মাধ্যমে তৈরি হয়? ধাতু এবং অধাতুর মধ্যে দিয়ে বিক্রিয়াতে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, মেটাল আর নন মেটাল। আর কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় 2টো নন মেটালের মধ্যে দিয়ে। কোনো একটা নন মেটালে ইলেকট্রনিক কনফিগারেশনে আউটার মোস্ট শেলে যতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকে, আমরা সেই নন মেটালে কোভ্যালেন্সি তত বলে ধরে নিই। কোনো একটা নন মেটালের ইলেকট্রনিক কনফিগারেশনে আউটার মোস্ট শেলে যতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকে, আমরা ধরে নিই সেই নন মেটালের কোভ্যালেন্সি তত। কোনো একটা অধাতুর ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে, সর্ববহিস্থ কক্ষপথে মোট ইলেকট্রন না, যতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকে, আমরা ধরে নিই সেই নন মেটালের কোভ্যালেন্সি তত। যেমন ধরো নাইট্রোজেন 7, তুমি যদি কনফিগারেশন করো 1s2, 2s2, 2px1,
2p_y1 2p_z1। তাহলে নাইট্রোজেনের আউটার মোস্ট সেলে মোট ইলেকট্রন আছে 5টা সব মিলিয়ে, কিন্তু আনপেয়ার ইলেকট্রন আছে 3টে। আউটার মোস্ট সেলে এসে 2টো এবং পিতে 3টে, সব মিলিয়ে 5টা ইলেকট্রন আছে, কিন্তু আনপেয়ার ইলেকট্রন আছে কটা? 3টে মাত্র আনপেয়ার ইলেকট্রন আছে। তাই নাইট্রোজেনের কোভ্যালেন্সি হচ্ছে 3। এই যে 3টে আনপেয়ার ইলেকট্রন, আর 2s এটা তো পেয়ার হয়েই থাকে, 3 আনপেয়ার ইলেকট্রন, 3টে আনপেয়ার ইলেকট্রন। তাই নাইট্রোজেনের কোভ্যালেন্সি হচ্ছে 3। আবার দেখো অক্সিজেন, 1s2 2s2 2px2 2py1 2pz1। তাহলে কটা আনপেয়ার ইলেকট্রন আউটার মোস্ট শেলে? there are 2 আনপেয়ার ইলেকট্রনস, দুটো আনপেয়ার ইলেকট্রন আছে, there are 2 আনপেয়ার ইলেকট্রন। তাহলে কোভ্যালেন্সি হচ্ছে 2। অক্সিজেনের কোভ্যালেন্সি কত? অক্সিজেনের কোভ্যালেন্সি হচ্ছে 2। বুঝতে পেরেছো? তাহলে কার যোজ্যতা কত, সমযোজ্যতা কত, এটা মাপার একটা রাস্তা হচ্ছে আউটার মোস্ট শেলে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে, টোটাল নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য আউটার মোস্ট শেল। এটা দিয়ে আমরা কোভ্যালেন্সি মেজার করে থাকি। নাইট্রোজেনের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 3, তাই নাইট্রোজেনের কোভ্যালেন্সি হচ্ছে 3। অক্সিজেনের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 2, তাই অক্সিজেনের কোভ্যালেন্সি হচ্ছে 2। অনেক সময় দেখা যায় যে অ্যাটমগুলোর আউটার মোস্ট শেলে ফাঁকা জায়গা পড়ে আছে। হ্যাঁ, আউটার মোস্ট শেলে ফাঁকা জায়গা পড়ে আছে, এবং সেই ফাঁকা জায়গাকে ইউজ করে নন মেটালগুলো তাদের আউটার মোস্ট শেলে আনপেয়ার ইলেকট্রন বাড়িয়ে নিতে পারছে। তখন আমরা তাদের কাছ থেকে একাধিক কোভ্যালেন্সিও দেখতে পাই। অনেক সময় আমরা কি দেখতে পাই, যে কোনো একটা নন মেটালে আউটার মোস্ট শেলে ফাঁকা জায়গা পড়ে আছে, এবং সেই ফাঁকা জায়গাকে ইউজ করে, ব্যবহার করে নন মেটালটা তার আউটার মোস্ট শেলে নাম্বার অফ ইলেকট্রনকে বাড়িয়ে নিতে পারছে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা নন মেটালের একাধিক কোভ্যালেন্সি দেখতে পাই, এবং এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় অক্টেট রুলটা ফলোড হয় না। আমি একটু একটু করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। প্রথমে ফাঁকা জায়গা ব্যবহার করে কি করে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা বাড়াতে পারে দেখো, সেটা আগে কার্বন দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি। কার্বন অ্যাটম দিয়ে, ধরো কার্বনের অ্যাটমিক নাম্বার 6, আমরা ইলেকট্রন বিন্যাস লিখেছি 1s2 2s2 2px1 2py1। এই হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে কটা আনপেয়ার ইলেকট্রন আছে? 2টো আনপেয়ার ইলেকট্রন আছে। এটা যেমন ঠিক কথা যে কার্বনের আউটার মোস্ট শেলে 2টো আনপেয়ার ইলেকট্রন আছে, কিন্তু একই সাথে কার্বনের 2pz এটা কিন্তু পুরোপুরি খালি, ফাঁকা পড়ে গেছে। এইবার হয় কি, যখন কম্পাউন্ড তৈরি করা হয়, কোন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, কম্পাউন্ড তো বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, তখন বাইরে থেকে নানাভাবে এনার্জি দেওয়া হয়, হিট করা হচ্ছে, বা প্রেসারে রাখা হচ্ছে, বা সূর্যের আলো দেওয়া হচ্ছে, বা সানলাইটের মধ্যে ফেলে রাখা হচ্ছে, মানে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করা হয়। সেই এনার্জি নিয়ে কার্বনে 2s অরবিটালের একটা ইলেকট্রন ফাঁকা 2pz এ চলে যায়। আমরা বলি এক্সাইটেড কার্বন, এক্সাইটেড স্টেটে আছে। কখন এক্সাইটেড স্টেটে আছে? যখন সে কেমিক্যাল রিঅ্যাকশন করতে যাচ্ছে,
রাসায়নিক বিক্রিয়ায় যখন সে অংশগ্রহণ করতে যাচ্ছে তখন সে নর্মাল কন্ডিশন থেকে কোথায় চলে যাচ্ছে, এক্সাইটেড কন্ডিশনে চলে যাচ্ছে, এবং সেই জায়গাতে তার বিন্যাস হচ্ছে 1s2 2s1 2px1 2py1 2pz1। নর্মাল কন্ডিশনে এরকম হতে পারছে না কেন? তোমরা বোরের থিওরিতে পড়েছো যে ইলেকট্রন যখন লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যায় তখন সে বাইরে থেকে এনার্জি নিয়ে তবেই যেতে পারে, এমনি এমনি যেতে পারে না। তো নর্মাল কন্ডিশনে তো এই এনার্জিটা কোথায় পাবে, সে বাইরের থেকে কোত্থেকে পাবে? পায় না নর্মাল কন্ডিশনে। যখন আমরা বিক্রিয়া ঘটাই তখনই এনার্জি সাপ্লাই করা হয় মলিকুলগুলোকে, এবং একমাত্র তখনই 2s এর ইলেকট্রনটা বাড়তি এনার্জি নিয়ে ফাঁকা 2pz চলে যায়, বিজোড় অবস্থায় চলে যায়। তাহলে টোটালি তখন কার্বনে কটা আম্পেয়ার ইলেকট্রন হয়ে যায়? 4টে আম্পেয়ার ইলেকট্রন হয়ে যায়। দেয়ার আর 4 আম্পেয়ার ইলেকট্রন, মোট 4টে আম্পেয়ার ইলেকট্রন হয়ে যায় কার্বনে। এই 4টে আম্পেয়ার ইলেকট্রন দিয়ে কার্বন 4 কোভ্যালেন্সি শো করে, কার্বন 4 সমযোজ্যতা প্রদর্শন করে। কার্বনে অরিজিনালি ছিল কিন্তু 2টো আম্পেয়ার ইলেকট্রন। যখন সে কম্পাউন্ড তৈরি করতে গেল বা এক্সাইটেড স্টেটে গেল তখনই আমরা দেখলাম বাইরে থেকে এনার্জি নিয়ে 2s অরবিটালের একটা ইলেকট্রন ফাঁকা 2pz এ চলে গেল। এরকম দেখা যায়, শুধু কার্বনের একা দেখা যায় তা না, অনেকের ক্ষেত্রে দেখা যায়। ফলে কার্বনে 4টে আনপেয়ার ইলেকট্রন হয়ে গেল, তাই কার্বন 4 কোভ্যালেন্সি শো করে। কার্বনের যোজ্যতা 4। অনেক সময় ব্যাখ্যা করতে বলে, explain why the covalency of carbon is 4, ব্যাখ্যা করো কার্বনের সমযোজ্যতা 4। তখন তুমি বলবে যে কার্বনের অ্যাটমিক নাম্বার 6, নর্মাল কন্ডিশনে তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে নর্মাল কন্ডিশনে কার্বনের 2টো আনপেয়ার ইলেকট্রন থাকে, কিন্তু while forming compound, কার্বন যখন যৌগ তৈরি করতে যায় কার্বন অ্যাটম বিকামস এক্সাইটেড ইন নেচার, তখন কার্বন পরমাণু উত্তেজিত অবস্থায় চলে যায়। ইন এক্সাইটেড স্টেট one of the 2s electron of carbon goes into vacant 2pz orbital, যে কোনো একটা কার্বনের 2s এর ইলেকট্রন ফাঁকা 2pz এ চলে যায়। সুতরাং তখন কার্বনে কটা আম্পেয়ার ইলেকট্রন হয়ে যায়? 4টে। এই 4টে আম্পেয়ার ইলেকট্রন দিয়ে কার্বন 4টে কোভ্যালেন্সি শো করে, তাই কার্বনের কোভ্যালেন্সি হচ্ছে 4। এইভাবে তার ব্যাখ্যা হবে। এরকম উদাহরণ আমি আর একটা দিচ্ছি, দেখো ফসফরাস। P15 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। এই হচ্ছে ফসফরাসের নর্মাল ইলেকট্রন কনফিগারেশন। তাহলে কটা আম্পেয়ার ইলেকট্রন আছে? 3টে আম্পেয়ার ইলেকট্রন, 3 আম্পেয়ার ইলেকট্রন। তাহলে ফসফরাস কি শো করে? কোভ্যালেন্সি 3 শো করে। ফসফরাসের কত সমযোজ্যতা শো করে? 3, PCl3 P2O3 এইসব কম্পাউন্ড আমরা দেখেছি, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইঅক্সাইড। আবার ভালো করে বিচার করে দেখো ফসফরাসের যে কনফিগারেশন তাতে 3d অরবিটাল ফাঁকা। 3 নম্বর শেলে তো 3টে সাব শেল, একটা S, একটা P, একটা D। তো ডিতে কোনো ইলেকট্রনই নেই, সেই জন্য সাফিসিয়েন্ট এনার্জি রিঅ্যাকশনের সময় যদি সাফিসিয়েন্ট এনার্জি ফসফরাস পায় তাহলে কি হয় জানো? এই যে 3s2, 3s এর জোড়া বেঁধে আছে ইলেকট্রন, 3s এর একটা ইলেকট্রন 3d তে চলে যায়, 3s এর একটা ইলেকট্রন 3d তে চলে যায়। এক্সাইটেড স্টেটে অনেক সময় যথেষ্ট এনার্জি প্রাপ্ত হলে তখন ফসফরাসের আউটার মোস্ট শেলের কনফিগারেশন এরকম দাঁড়িয়ে যায়।
এইটা হয়ে যায় ফসফরাসের আউটারমোস্ট শেলের কনফিগারেশন। ছিল তার 3টে আনপেয়ার ইলেকট্রন, হয়ে গেল 5টা আনপেয়ার ইলেকট্রন, 5 আনপেয়ার ইলেকট্রন। এবং এই 5টা আনপেয়ার ইলেকট্রন দিয়ে ফসফরাস 5 কোভ্যালেন্সি শো করে। PCl5 এর উদাহরণ তোমরা জানো, P2O5 এরকম উদাহরণ তোমরা জানো। তাই ফসফরাস 3 এবং 5 উভয় ধরনের কোভ্যালেন্সি শো করে। এবং আমি একটা কথা বলছিলাম, তোমাদের হয়তো স্মরণ করেছো কিনা জানি না, মনে রেখেছো কিনা, অনেক সময় এই ভ্যারিয়েবল, এগুলোকে বলে ভ্যারিয়েবল কোভ্যালেন্সি। এগুলোর আরো উদাহরণ আছে, আমি আরো আলোচনা করব পরবর্তীতে। তো এখানে অনেক সময় ল অফ অক্টেট না মেনে কম্পাউন্ড তৈরি হয়। যেমন ধরো ফসফরাসের যখন 5 ভ্যালেন্স, 5টা আনপেয়ার ইলেকট্রন করে ফেলেছে, তুমি তার চেহারা ভাবো, এই দেখো 5টা আনপেয়ার ইলেকট্রন, 1 2 3 4 5। এবারও 5টা ক্লোরিনের সাথে জোড়া বাঁধবে, একটা ক্লোরিন, দুটো ক্লোরিন, 3টে ক্লোরিন, 4টে ক্লোরিন, 5টা ক্লোরিন, 5টা কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো। তাহলে নিজের ছিল 5টা ইলেকট্রন, বাইরে থেকে পেলো কটা? বাইরে থেকে পেলো আর 5টা। তাহলে সব মিলিয়ে সংখ্যাটা হয়ে গেল 10। তাহলে PCl5 এই কম্পাউন্ডে ফসফরাসে কোভ্যালেন্সি হয়ে গেল 10, অর্থাৎ 8-এর চেয়ে বেশি। তাই যে আমি বলছিলাম না যে সব ক্ষেত্রে ল অফ অক্টেটটা মানা হবেই, তার কোনো নিশ্চয়তা নেই। এরকম উদাহরণ আমরা বহু দিতে পারি এবং পরের ক্লাসে অবশ্যই আমরা দেখব।